খেলা কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই এই খবর লক্ষ্য করেছেন যে এই শেখ হাসিনা এখানে আসার কারণেই, সে যে একটা কুপা, এই কুপা এখানে আসার কারণেই এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। এর বাংলাদেশ থেকে এই ঢেউ প্রথমে আশ্রয় পড়েছিল শ্রীলঙ্কায়, তারপরে নেপালে, এবার সেই ঢেউ আশ্রয় পড়েছে খোদ ভারতে। আমি ভারতের সেই কুলাঙ্গার নরেন্দ্র মোদী এবং সুরেন্দ্র অধিকারীকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষ মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান, ভারতের 50 কোটি মুসলমান নিয়ে যে লং মার্চের মাধ্যমে আমরা ভারতে প্রবেশ করব এবং ভারতে প্রবেশ করে 7 সিস্টার দখল করে সেই দেশে বাংলাদেশের পতাকা উত্তোলন করে ইহুদিবাদের হিন্দুস্তানের কবর রচনা করব। বাংলাদেশে মিলে যাচ্ছে মেঘালয়ের গ্রাম, যা বলছে দিল্লি। বাংলাদেশে তাহলে কি মেঘালয়ের কোনো গ্রাম যুক্ত হচ্ছে? মণিপুরের পর ভারতের মেঘালয়ে শুরু হয়েছে জাতিগত সহিংসতা। বৃহস্পতিবার রাত থেকে দুটি জাতিগোষ্ঠীর কয়েক দফা সংঘর্ষ হয়েছে। দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া না হলে অথবা পদত্যাগ না করলে দেশজুড়ে নতুন করে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে দলটি। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ব্যক্তিগতভাবে দুইটা কাজ করেছেন, দুইটা উদ্যোগ নিয়েছেন, দুইটা সিদ্ধান্ত নিয়েছেন, যেটা অনিবার্যভাবে বাস্তবায়ন হবে। সেই সিদ্ধান্ত জামাত এনসিপির মন জয় করতে পেরেছে, বিরোধী দলের মন জয় করতে পেরেছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট এবং রাজনীতি ওভারঅল এটা একটা মহা সুখবর এবং আওয়ামী লীগের জন্য এটা একটা কঠিন দুঃসংবাদ। শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, শাবাশ। আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এবার আপনি যা করলেন এটারও প্রশংসা না করে পারলাম না। প্রধানমন্ত্রী তারেক রহমান কি করেছে জানেন? জানলে আপনারা নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন এবং তারেক রহমানকে স্যালুট করতে বাধ্য হবেন। এবার মাফিয়া বসুন্ধরা ধরা খাবে। বসুন্ধরার 5টি মিডিয়াতে প্রশাসক বসানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব তিনি বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র স্বয়ংসম্পূর্ণ নয়। যদি 7 সিস্টারের কিছু অংশ বাংলাদেশের মানচিত্রের মধ্যে নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশের মানচিত্রটি স্বয়ংসম্পূর্ণ হবে। এমনকি প্রিয় দর্শক, তিনি তখন বলেছিলেন যে 7 সিস্টারের কিছু অংশ বাংলাদেশেরই। কিন্তু প্রিয় দর্শক, এতদিনে এসে হয়তোবা বাংলাদেশের মানচিত্র পরিপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, 7 সিস্টার বাংলাদেশের সাথে যোগ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, 7 সিস্টার বাংলাদেশের সাথে কিভাবে যোগ হতে যাচ্ছে এবং 7 সিস্টারকে বাংলাদেশ হিসাবে কিভাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলে জানতে বা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে আরও যে ভিডিওর অংশবিশেষগুলো দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারতের সেই কুলাঙ্গার নরেন্দ্র মোদী এবং সুরেন্দ্র অধিকারীকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যদি শহীদ শরীফ উসমান হাদির খুনি ফয়সাল করিমকে বাংলাদেশের হাতে 20 দিনের ভিতরে যদি তুলে না দেওয়া হয় তাহলে ভারতের কপালে যে গজব আসবে, যে ভয়াবহ দুর্গতি আসবে, যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে ভারত। সেই জন্য আমি কঠিন হুঁশিয়ারি করে বাংলার প্রান্তর থেকে জানিয়ে দিতে চাই, সেই ইহুদিবাদের দূষর, সাম্রাজ্যবাদের দূষর, সেই সমস্ত ইহুদিবাদের ইসরায়েলের এজেন্ট ভারতের নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, 20 দিনের ভিতরে যদি ফয়সাল করিমকে, হাদিকে হত্যাকারীকে যদি আপোষে বাংলাদেশের বুকে যদি প্রেরণ না করা হয় তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষ মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান, ভারতের 50 কোটি মুসলমান নিয়ে যে অগ্নিগর্ভ ধারণ করে প্রতিবাদের সেই কঠিন শিখরে উঠে যে লং মার্চের মাধ্যমে আমরা ভারতে প্রবেশ করব এবং ভারতে প্রবেশ করে 7 সিস্টার দখল করে সেই দেশে বাংলাদেশের পতাকা উত্তোলন করে ইহুদিবাদের হিন্দুস্তানের কবর রচনা করব। প্রয়োজনে রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কল্লা লাগে কল্লা দেব। প্রয়োজনে শহীদ হয়েও হলে বাংলার জমিনে সেই হাদি হত্যার বিচার কায়েম করব ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আমি দ্ব্যর্থহীন ভাষায় সেই আওয়ামী লীগের দূষর, সেই আওয়ামী লীগের রাক্ষসী রানী কটকটি সেই শেখ হাসিনাকেও পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলাদেশ আর ভারত সমান না। বাংলাদেশের রাজত্বে যতদিন ছিলেন ততদিন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মানুষের উপরে যে অত্যাচার করেছেন, যদি আর বেশি বাড়াবাড়ি করেন
আপনার কবর রচনা হবে দিল্লির মাটিতে। গোপালগঞ্জের নাম নিশানা, টঙ্গিপাড়ার নাম নিশানা আমরা বদলে দেব ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আমি বাংলাদেশের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা সহ ইনকিলাবের সাক্ষী যারা আছেন তাদের সবাইকে আমি বলতে চাই, আসুন আমার সাথে দরবার গণ আন্দোলন গড়ে তুলুন। ভারত বিরোধী আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেন মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, মুসলমান শাহজালালের উত্তরসূরি, মুসলমান শাহপরানের উত্তরসূরি, মুসলমান শাহ আলীর উত্তরসূরি। বন্ধুরা আমার, এই বাংলাদেশের জমিনে যত সময় পর্যন্ত আওয়ামী লীগের দালাল থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সেই উসমান হাদির হত্যাকারী ফয়সাল করিমকে আনা সম্ভব হবে না বন্ধুরা। তাই বাংলাদেশের মুসলমানের কাছে, উলামায়ে কেরামের কাছে আমার উদারত আহ্বান, আসুন লং মার্চের ঘোষণা দেন। আগামী 20 দিনের ভিতরে যদি ভারত সরকার উসমান হাদির হত্যাকারীকে বাংলার জমিনে যদি প্রেরণ না করে, তাহলে ভারতের নাম পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, শহীদ উসমান হাদি জিন্দাবাদ। খেলা কিন্তু জমে গেছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ ভারতে, একেবারে খেলা জমে ক্ষীর হয়ে গেছে। আপনারা নিশ্চয় এই খবর লক্ষ্য করেছেন। সম্প্রতি, একেবারে অতি সম্প্রতি, ভারতের একজন বিচারপতি, সূর্যকান্ত তার নাম, তিনি ভারতের জেনজিদেরকে তেলাপোকার সাথে তুলনা করেছিলেন। ঠিক যেরকম আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন পালিয়ে ভারতে চলে গেছেন, তিনি যেরকম ছাত্রদেরকে, তারপরে আমাদের জেনজিদেরকে রাজাকারের বাচ্চার সাথে তুলনা করেছিলেন, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এরপরে তো ঘটনা যা ঘটবার ঘটে গেল। বিক্ষোভের প্রবল ঢেউয়ে তিনি ভাসতে চলে গেলেন ওপারে যেও ঠিক ভারতেও তিনি এরকম কুপা লাগিয়ে দিয়েছেন। এবং ধারণা করা হচ্ছে, অনেকেই বলছে যে এই শেখ হাসিনা এইখানে আসার কারণেই, সে যে একটা কুপা, এই কুপা এখানে আসার কারণেই এই ধরনের ঘটনা এখানে ঘটেছে। নইলে ভারতের মতো একটি দেশে সেখানকার বিচারপতি কেন সে দেশের জেনজিদেরকে তেলাপোকা বলে সম্বোধন করবেন? সেই বিষয়টি আমি আপনাদেরকে বলবো। তার আগে এই আমাদের বাংলাদেশে একজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি কি জঘন্য কুৎসিত একটি মন্তব্য করেছেন জনগণের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কেন্দ্র করে। সেই বিষয়ে দুটি কথা না বললে এদের মুখে এরা হয়তো লাগাম দিবে না, কখনোই এরা এদের মুখে লাগাম দিবে না। তারপরে আমাদের এদের এই মুখ থেকে যে দুর্গন্ধময় কথাগুলো বের হয়, এর জন্য আমাদের প্রতিবাদ জানানো দরকার। আপনারা জানেন, এই গত 40 দিনের ব্যবধানে বিদ্যুতের দাম আবার বৃদ্ধি পেয়েছে। জুন থেকেই সেটি কার্যকর, 1 জুন থেকে কিন্তু এটা অলরেডি কার্যকর হয়ে গেছে। এর আগে এপ্রিলে একবার দাম বাড়ানো হলো জ্বালানি তেলের, সমস্ত প্রকার জ্বালানি তেলের। সেখানে বিগত সময়ের সবচেয়ে রেকর্ড পরিমাণ দাম বাড়ানো হয়েছিল এপ্রিল মাসে, মাথায় রাখবেন। কিন্তু 40 দিনের ব্যবধানে আবার এই গত বুধবারে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম আবার বাড়ানো হয়েছে, এবং এবারও সর্বোচ্চ পর্যায়ের, রেকর্ড পর্যায়ের। এখন বিদ্যুতের দাম যে বাড়ানো হয়েছে, এইটা সরকারের বছরে 14,200 কোটি টাকা অতিরিক্ত ইনকাম হবে, যে পরিমাণ বাড়ানো হয়েছে। এবং গ্রাহক পর্যায়ে আমরা যারা ব্যবহার করি, প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখন পড়বে 10 টাকা 63 পয়সা। আগে যেটা বাড়ানো হয়েছিল 40 দিন আগে, সেখান থেকে 16.63% বৃদ্ধি করে এখন নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে। বাসাবাড়ির যে ময়লা টানে না, এই ময়লা বিল, যারা ময়লা নিয়ে যায়, এদেরকে 100 টাকা দেওয়া হতো। শুধুমাত্র 5 আগস্টে এটি বাদ গেছে। 6 আগস্ট থেকে বলা হলো যে এটা 120 টাকা করে দিতে হবে। আচ্ছা, 120 টাকা দেওয়া হলো। তারপরের সপ্তাহে এসে বললো যে না, 120 টাকা হবে না, 150 টাকা করে দিতে হবে। তার মানে এখন 150 টাকা করে নিচ্ছে। বুঝতে পেরেছেন? 17 বছরের ক্ষুধা, 17 বছরের ক্ষুধা। এই ক্ষুধা তো একদিনে মিটবে না, আর তাড়াতাড়ি পেট ভরতে হবে, যার কারণে এইভাবে দাম বাড়ানো হলো। এরপরে যিনি জ্বালানি মন্ত্রী আছেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি সংসদে দাঁড়িয়ে কি বলেছিলেন মনে আছে আপনাদের? আমি মনে করে দিচ্ছি, যে দেখুন, তিনি বলেছিলেন 2 বছরের ভিতরে সরকার জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ এগুলোর দাম বাড়াবে না। কিন্তু সেখানে থাকতে পেরেছে? প্রতি পদে পদে তারা যে ওয়াদা করছে, এই ওয়াদায় 1 মিনিটও তারা স্থির থাকতে পারছে না। সরকার 100 দিন পূর্ণ করলো গত কয়েকদিন আগে। এই 100 দিনের ভিতরে তারা 2 বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, 2 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, তাও রেকর্ড সংখ্যক। ইনকাম কি মানুষের বেড়েছে? 5 আগস্টের পরে কি মানুষের 1 টাকা ইনকাম বেড়েছে কোনো দিক দিয়ে? বাড়ে নাই তো। তাহলে ইনকাম যেহেতু আপনি মানুষকে বৃদ্ধি করে দিতে পারেন নাই, চাকরিজীবীদের আপনি বেতন বৃদ্ধি করে দিতে পারেন নাই, কোনো পে স্কেল দেন নাই, সাধারণ মানুষের রিক্সা চালায় যারা, তাদের ভাড়া বৃদ্ধি পায় নাই, এর ভিতরে আপনি 2 বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেন, 2 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করলেন, তো স্বাভাবিকভাবেই এটি তো প্রতিবাদ করার কথা। রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করবে, এটি তো খুবই স্বাভাবিক। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে দামটা বৃদ্ধি করা হয়েছে, এটা কিন্তু কারোর সাথে কোনো পরামর্শ করা হয়নি, এবং রাতের অন্ধকারে অনেকটা চুপি চাপে জনগণ অলরেডি বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম। এই কথাটি আমরা শুনতে চাই না। আগেই ভালো ছিলাম এই কথাটি যখন কেউ বলে, আর যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে, তারা যখন এটি শোনে, তাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কিন্তু এই কাজটা তো আপনারা করার সুযোগ করে দিচ্ছেন এই জাহিদুর রহমানের মতো লোকদের দিয়ে। ভাবখানা বলছে, ভাবখানা এমন যেন জনগণ জামাতের পকেটে টাকা দিয়ে গ্যাস বিদ্যুৎ কেনে। তার মানে আকাম কুকাম করবেন, জামাত ইসলাম চুপ থাকবে। জামাত ইসলাম চুপ থাকলেই তো আপনারা সব আকাম কুকাম গুলো নির্দ্বিধায় করতে পারেন। এরকম এদেশের জনগণ, বুকা সুকা জনগণ কোনো খোঁজ খবর রাখে না। জামাত ইসলাম কেন এগুলো সরগোল করবে? আমরা যাচ্ছে তাই করবো। চাঁদাবাজি আগে 100 টাকা জায়গায় এখন 150 টাকা নেবো।
সবজির ট্রাকে আগে যে পরিমাণ নিত তার থেকে বাড়িয়ে নেওয়া হবে। গ্যাস থেকে বছরে 14,200 কোটি টাকা বেশি ইনকাম করব, বিদ্যুৎ থেকে করব, জ্বালানি তেল থেকে করব। আবার সেইটার কেউ প্রতিবাদ করতে গেলেই তাকে জামাত ইসলাম ট্যাগ দিয়ে নির্মূল করার চেষ্টা করা হয়। এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জনগণের নাভিশ্বাস উঠে গেছে। তারপরে যদি আপনারা এইভাবে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এগুলোর দাম বাড়ান, আগে জনগণের চিন্তা করুন, তারপরে নিজেদের চিন্তা করবেন। নিজেদের আখের গোছান পরে গোছান, আপাতত জনগণের চিন্তা কিছুটা মাথায় রাখুন। যাই হোক, চলুন আবার ওই জায়গায় চলে যাই। সেই সূর্যকান্ত তিনি যে বলেছিলেন জেনজিরা তেলাপোকা, এই তেলাপোকার সাথে তুলনা করার পরে কয়েকদিনের ভিতরেই ভারতে ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি নামে হঠাৎ একটা নতুন সংগঠন জেনজিদের নিয়ে একটা সংগঠন গড়ে উঠলো। সেই সংগঠনের জেনজিরা, মূলত এটা কিন্তু জেনজিদের, আমাদের বাংলাদেশের যেরকম এনসিপি গড়ে উঠলো এরকম জেনজিদের একটা সংগঠন। তারা ভারতের আকাশ বাতাস গগন বিদারী স্লোগানে প্রকম্পিত করে ফেলেছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই স্লোগানটা কোন স্লোগান জানেন? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ থেকে এই ঢেউ প্রথমে আসে পড়েছিল শ্রীলঙ্কায়, তারপরে নেপালে, এবার সেই ঢেউ আসে পড়েছে খোদ ভারতে। এই বিজেপি পরপর 3বার শেখ হাসিনার কায়দায় সেখানে তারা ভোট কারচুপি করে বারবার ক্ষমতায় এসেছে, তৃতীয়বারের মতো। ভারতে এখন যে কংগ্রেস, এই কংগ্রেস ঠিক বাংলাদেশে বিএনপির যে ভূমিকা ছিল সেই ভূমিকায় তারা এখন অবতীর্ণ হয়েছে। এইটা থেকে তাদেরকে, ভারতবাসীকে বের করে আনার জন্য এই ককরোচ জনতা পার্টি ভারতের আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে। অচিরেই সেখানে বড় ধরনের একটা ডিজাস্টার হতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। সাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, সাব্বাস। আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এবার আপনি যা করলেন এটারও প্রশংসা না করে পারলাম না। রাজশাহী সিটির প্রশাসক সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী শিখতে ফ্রান্সে যেতে চান। এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান কি করেছে জানেন? জানলে আপনারা নিশ্চিতভাবে অবাক হয়ে যাবেন এবং তারেক রহমানকে স্যালুট করতে বাধ্য হবেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো। প্রথম আলো এখানে এই খবরের শিরোনাম করেছে, রাজশাহী সিটির প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ, প্রয়োজনে প্রকৌশলী যেতে পারেন বললেন প্রধানমন্ত্রী। মূল খবরে বলা হচ্ছে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন, প্রশাসক নন। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সে অবস্থিত সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার ALC পরিদর্শন এবং স্ট্রিট লাইটিং এর নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ABM আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী আজ সোমবার ওই অনুশাসন দেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালে সিবলি প্রথম আলোকে এর সত্যতা নিশ্চিত করেন। সূত্র জানিয়েছে, স্ট্রিট লাইটিং এর নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য পাঠানো প্রস্তাবে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন, প্রশাসক নন। প্রস্তাবের নোটে প্রধানমন্ত্রী লিখেছেন, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক প্রকৌশলী নন বিদায় তার যাওয়ার কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ প্রয়োজনে যেতে পারেন। উল্লেখ্য, ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবনী কাজে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত হবে। এর আগে মশা নিধনের উদ্ভাবনী কার্যক্রম শিখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাত হোসেন সহ 5 কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাপারটা পুরাই জোস ভাই। রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তায় যে বৈদ্যুতিক বাতি আছে, এই বৈদ্যুতিক বাতির আপনার যে বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায় এটা যদি শিখতে হয়, তাহলে এই কাজের সাথে যে প্রকৌশলী জড়িত বিদ্যুৎ বিভাগে যারা কাজ করেন তাদের মধ্য থেকে একজন গেলে কাজে লাগবে। কিন্তু যেখানে রাজশাহীর সিটির প্রশাসক যেতে চাচ্ছেন সেটা আসলে কোনোভাবেই কাজে লাগবে না, কারণ তিনি তো কোনো প্রকৌশলী নন, তিনি তো বিদ্যুতের কোনো লোক নন, তিনি জাস্ট প্রশাসক। তো প্রশাসক ভাই বিদ্যুৎ সাশ্রয় শিখলে তো কাজে দিবে না, এর চাইতে ভালো কোন একজন প্রকৌশলী গিয়ে শিখলে বরঞ্চ সেটা কাজে দিবে। দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া না হলে অথবা পদত্যাগ না করলে দেশজুড়ে নতুন করে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে দলটি। রোববার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকুরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত ছাত্রছাত্রী, তরুণ পেশাজীবী এবং সমর্থকদের নিয়ে বিক্ষোভের পর দলটি এ ঘোষণা দিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন। এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি বলছে, আগামী 7 দিনের মধ্যে সরকার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে সিজেপি নতুন করে বিক্ষোভের ডাক দেবে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক পোস্টে বলেছেন, আন্দোলন কেবল শুরু হয়েছে। শনিবার আমাদের হাজার হাজার অনুসারী ইতিহাস তৈরি করেছে। একজোট হলে তেলাপোকাও কি করতে পারে তা আমরা যন্তর মন্তরে সরকারকে দেখিয়ে দিয়েছি। অনুষ্ঠানে প্রথমবারের মতো বিপুল উপস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, অনেক অংশগ্রহণকারী এর আগে কখনো বিক্ষোভে অংশ নেননি, কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা থেকে তারা অনুপ্রাণিত হয়েছেন। অভিজিৎ বলেন, কেন্দ্র যদি দাবি মেনে না নেয় তাহলে আন্দোলন চলবে, আমরা এখানে থামব না। ধর্মেন্দ্র প্রধান একটি পুরো প্রজন্মের প্রতি অন্যায় করেছেন। আগামী 7 দিনের মধ্যে যদি তাকে সরানো না হয় বা তিনি পদত্যাগ না করেন তাহলে আমরা আবার মাঠে নামব। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।